হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের ডিএম স্যার। তোমাদের টেস্ট পেপারে যেটা ক্লাস 10-এর যে টেস্ট পেপার তোমাদের হচ্ছিল, সেই টেস্ট পেপারে 3টে পেজ কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও করনি, আমাদের প্লে লিস্টে রয়েছে, দেখবে চ্যানেলে প্লে লিস্টে যাবে, ওখানে দেখবে ক্লাস 10 ABTA সিরিজ বলে লেখা আছে। ওখান থেকে তুমি ওই 4টে ক্লাস, অর্থাৎ 3টে পেজে 6টা ক্লাস করা আছে, ওইগুলো পার্ট 1 পার্ট 2 করে এরকম দেওয়া আছে, ওগুলো কমপ্লিট করবে। আজকে আমরা নেক্সট তোমাদের যে পেজটা রয়েছে সেটা হচ্ছে, দেখো পেজ নাম্বার কত রয়েছে বলো তো, 118 পেজের, তার 1 নাম্বারগুলো আজকে আলোচনা করব ফার্স্ট ভিডিওতে। আর এরপরে তোমরা জানো যে সেকেন্ডে আমাদের কি হয় বলো তো, 2 নাম্বারের কোশ্চেনগুলো নিয়ে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করি। তাহলে চলো আজকে 1 নাম্বারে ফার্স্ট কোশ্চেন তোমাদের কি রয়েছে দেখা যাক। ফার্স্ট কি রয়েছে দেখো, আমাদের যে একে দাগে রয়েছে যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ কত, X টাকা। তাহলে মূলধনের পরিমাণ চেয়েছে, তাহলে আমাদের মূলধন এখানে ধরে নিব। দেখো তাহলে মূলধন কত ধরবে বলো, মূলধন ইকুয়ালস টু, ধরে নাও X ধরা যাবে না কারণ X এখানে দেওয়া আছে, তাহলে মূলধনকে ধরে নাও P টাকা। ওকে, মূলধন P। সুদের হার কত বলেছে দেখো এখানে, X% বার্ষিক সরল সুদের হারে, তাহলে সুদের হার কত ধরবো এখানে, সুদের হার মানে R% ধরা হয়, তাহলে R% রেট অফ ইন্টারেস্ট কত আছে বলো, X%। সরল সুদের হারে কোনো মূলধন মানে P টাকা ধরে নিয়েছি আমরা, X বছরের সুদ X টাকা। তাহলে এখানে বলো T ইকুয়ালস টু কত, টাইমস 1 বলেছে X বছর, তাহলে এখানে X বছর লিখে দাও। আর সুদ কত বলেছে, সুদ মানে ইন্টারেস্ট, যেটা আমরা ধরি I দ্বারা, কত বলেছে এখানে দেখো, সেটাও বলেছে X টাকা, তাহলে এটাও কত দেওয়া আছে, X টাকা। আমাদের চেয়েছে কি মূলধন, তাহলে আমরা সরল সুদের একটা ফর্মুলা জানি কি বলতো, I ইকুয়ালস টু PRT/100, সেটাতে বসিয়ে দাও। I ইকুয়ালস টু কত হবে বলো, PRT/ কত বলো, 100। এখানে সুদ কত বলেছে, X টাকা, তাহলে বসাও X। P মানে আসল, এখানে আসল কত ধরেছি P, তাহলে P থাক, ইন্টু সুদের হার কত বলেছি X%, মানে X, ওই পার্সেন্টেজের জন্য নিচে কত আছে 100, এই ফর্মুলাতে চলে এসছে। আর কি বলো তো, টি কত বলেছে বলো, এখানে টি X বছর, তাহলে X লেখো এখানে। এখানে দেখো X কেটে যাবে, P সমান বের করতে হলে কি করবে দেখো, কোনাকুনি গুণ করো, এখানে 1 আছে, 100 গুণ করলে কত হবে, এটা দেখো X ইন্টু P, মানে PX ইকুয়ালস টু কত, 100। দ্যাট ইমপ্লাইজ আমাদের বের করতে বলেছে কি P সমান কত হবে বলো, 100/, কত X, এই টাকাটা। তাহলে আসলে আমাদের কত হলো এখানে, 100/X। দেখো অপশন কোনটা হবে বলো, সি কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখা যাক। নেক্সট রয়েছে, যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় 3 এবং 4, সেই সমীকরণটি হলো, ওই সমীকরণটা বের করতে বলেছে। তোমাদের ফার্স্ট ক্লাসে আমি শিখিয়েছিলাম, যদি কোনো সমীকরণে, দেখো কোনো সমীকরণে যে বীজ যদি আলফা কমা বিটা হয়, একটা সমীকরণ ধরলাম, সেই সমীকরণে বীজ দুটি কি বললাম, আলফা ও বিটা। তাহলে ওই সমীকরণটা বের করতে হলে সমীকরণটি কি হবে বলো, ফর্মুলাটা কি ছিল বলো, সমীকরণটি হয় x², তারপর কি হয় বলো, মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কত হয়ে যায় বলো, আলফা বিটা ইকুয়ালস টু কত, 0। এটা এখানে তাহলে বীজ দ্বয় যদি ধরি আমি 3 আর কত দেওয়া আছে 4, তাহলে আলফা ইকুয়ালস টু যদি 3 ধরে নেই, বিটা ইকুয়ালস টু কত ধরবো বলো, 4। 3 আর 4, তাহলে আমাদের বের করতে হবে কি, আলফা প্লাস বিটা। এখান থেকে তুমি আলফা প্লাস বিটা বের করো, দেখো 3 + 4 ইকুয়ালস টু কত হচ্ছে 7। আর একটা লাগবে কি, আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা করলে কত হবে, 3 ইন্টু কত বলো 4 ইকুয়ালস টু কত, 12। তাহলে আলফা প্লাস বিটা পেলাম কত, 7, আলফা ইন্টু বিটা পেলাম কত, 12। এই সমীকরণে যদি বসিয়ে দেই, আমাদের সমীকরণটা তাহলে কত হয়ে যাবে বলো, দেখো এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা ফর্মুলা ছিল, তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে কত, 7। দেখো আলফা প্লাস বিটা কত, 7, তো তাহলে এখানে 7 বসিয়ে দাও, 7x প্লাস আলফা বিটা কত বেরিয়েছে, 12। তাহলে এখানে এই আলফা ইন্টু বিটার জায়গায় কি বসাবে, 12 ইকুয়ালস টু কত, 0। তাহলে আমাদের সমীকরণটি কি হবে বলো তো, x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। কোনটা দেখো,
এক একটাই রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, তাহলে অপশান এ হবে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখা যাক। নেক্সটে রয়েছে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হলে a ইস টু b ইস টু c কত হবে জিজ্ঞেস করেছে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, তোমরা আগেও করেছো। দেখো কি রয়েছে, দেখো 2a ইকুয়ালস টু কত বলো, 3b ইকুয়ালস টু কত, 4c। তাহলে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c আমাদের বের করতে বলেছে। এখানে ভালো করে দেখো, a অনুপাত b অনুপাত কত, c। তাহলে এটাকে শর্টে করলে কি করবে দেখো, এই 2 3 4 এগুলোর এলসিএম করো, 2 3 4 এলসিএম করলে কত হবে দেখো, 12 হয়, 3 2 2 যা কত হয় 4। তাহলে দেখো 2 ইন্টু 2 হলে 4, 4 ইন্টু 3 মানে 12। তাহলে সবগুলো নিচ্ছে কি করবে, 12 দিয়ে ডিভাইড করে দাও। 12 3 বাই বি বাই 12 ইকুয়ালস টু কত হচ্ছে বলো, 4c বাই কত 12। কাটাটি করলে কত হবে দেখো, এখানে a বাই 2 ইন্টু 6 মানে কত হয় 12, 3 4 যা 12, 4 3 যা কত হয় 12। দেখো তাহলে এখানে যদি আমরা ডাইরেক্ট লিখতে চাই যে a অনুপাত b অনুপাত c কত হবে, তাহলে এই নিচেরগুলো লিখে দেবো, 6 অনুপাত 4 অনুপাত কত বলো 3, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো, এটা 6 অনুপাত 4 অনুপাত 3 কোনটা রয়েছে দেখো, 6 4 3, অপশান ডি। এভাবে করবে। চলো এছাড়া এটা যদি করতে চাও, এক একটা কথা বলে দিই শোনো, এটা যদি এমনি কেমন হলো যদি জানতে চাও কি করবে, এই যে এই অঙ্কটা যেটা ছিল না আমাদের কত, 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c। দেখো 2a ইকুয়ালস টু কত, 3b ইকুয়ালস টু কত ছিল বলো, 4c ইকুয়ালস টু কে ধরে নাও, আমরা একটা ধ্রুবক কে ধরে নিলাম। তাহলে এখান থেকে বলো 2a ইকুয়ালস টু কে, 3b ইকুয়ালস টু কে, 4c ইকুয়ালস টু কত কে। তাহলে 2a ইকুয়ালস টু যদি কে লিখি তাহলে a ইকুয়ালস টু কত হবে বলো, কে বাই 2। একইভাবে করবে তুমি 3b ইকুয়ালস টু কত কে, দ্যাট ইমপ্লাইজ b ইকুয়ালস টু কত হবে বলো, কে বাই 3। লাস্টেটা বলো তাহলে কি হবে, 4c ইকুয়ালস টু কত, দেখো 4c ইকুয়ালস টু কত হবে কে, তাহলে 4c ইকুয়ালস টু হচ্ছে কে, দ্যাট ইমপ্লাইজ c ইকুয়ালস টু হচ্ছে কে বাই কত 4। এবার আমাদের অনুপাত কি চেয়েছিল, a অনুপাত b অনুপাত c, সেটাই লিখে নাও, a অনুপাত b অনুপাত কত c ইকুয়ালস টু কত হবে, তাহলে এর ভ্যালু বলেছে কে বাই 2, বির ভ্যালু বেরোলো কত বলো, কে বাই 3, সির ভ্যালু বেরোলো কত, কে বাই 4। কে যদি আমরা রিমুভ করে দিই তাহলে থাকবে কত বলো তো, 1/2 1/3 1 কত 4। আর ফ্র্যাকশন থেকে যদি আমরা এমনি পূর্ণতে নিয়ে যাই তাহলে কি করব, এদের এলসিএম নিয়ে ডিভাইড করে দেবো। এদের এলসিএম কত বেরিয়েছিল, 2 3 4 এর 12, তাহলে উপরে মাল্টিপল করে দাও, 12/2 অনুপাত 12/3 12 কত বলো 4। ওকে, তাহলে এটা ডিভাইড করলে কত হবে, 6 অনুপাত 4 অনুপাত কত 3। দেখো 6 4 3 এখানেও বেরোলো, এখানে বেরিয়েছে, যে কোনোভাবে একটা করে রাখবে, বুঝতে পেরেছো। তাহলে এটা অপশান ডি হলো কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেনে রয়েছে যে এক্স সমানুপাতি ওয়াই হলে এখানে এদের মধ্যে চারটে অপশান দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে। একটা জিনিস বলে দিই, তোমরা দেখবে এক্স সমানুপাতি যদি ওয়াই থাকে, আমরা এদিকে যদি স্কোয়ার করি, ধরো আমরা কি করলাম, সমানুপাতিক চিহ্ন তুললাম, তাহলে কে ইন্টু ওয়াই, কে ইকুয়ালস টু কী হবে, একটা ভেদ ধ্রুবক লিখে দিবে সাইডে। তাহলে কি হবে বলো, এবার যদি আমি বোথ সাইড স্কোয়ার করি তাহলে কি হবে, এদিকে যদি স্কোয়ার হয় তাহলে সেদিকেও কি হয়ে যাবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে যদি আমরা সমানুপাতি সমান আর ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে সমানুপাতিক চিহ্ন আসবে বলো, তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার সমানুপাতিক কত ওয়াই স্কোয়ার। এটা বোথ সাইড কি করলাম স্কোয়ার, যদি কিউব করতাম সেটাও হতো কি বলতো, এক্স কিউব সমানুপাতিক কত ওয়াই কিউব। যদি 4 করতাম বোথ সাইড পাওয়ারে তাহলে x টু দি পাওয়ার 4 সমানুপাতিক কত হবে y টু দি পাওয়ার 4। অর্থাৎ দুদিকে x সমানুপাতিক y আছে না, এদের পাওয়ার কত 1, তাহলে পাওয়ার সবসময় সমান থাকবে। দেখো কোন অপশানে আমাদের পাওয়ার সমান রয়েছে, ফার্স্ট অপশানে রয়েছে দেখো এক্স স্কোয়ার সমানুপাতিক, দেখো এখানে 2 রয়েছে, এখানে কত রয়েছে 3, সমান নয়, তাহলে ওটা হবে না। এখানে দেখো কিউব রয়েছে 2 রয়েছে, এটাও হবে না। দেখো এখানে এক্স আর এখানে এক্স এর পাওয়ারে কত আছে, কিছু নেই, মানে 1 3 1 3, সেটাও হবে না, বলেছিলাম সমান হবে।
দেখো এখানে অপশন রয়েছে, দেখো এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই স্কোয়ার, বুঝতে পেরেছো? অর্থাৎ পাওয়ার যেন সর্বদা সমান হয় বোথ সাইড, কারণ এখানে পাওয়ার সমান ছিল, তো এখানে না থাকলে তখন দেখতাম বোথ সাইড কি হবে। এখানে কোনো সময় যদি থাকতো এইভাবে যে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, তখন দেখতাম যদি এদিকে স্কোয়ার থাকে সেদিকে তাহলে 4 হয়ে যাবে। অর্থাৎ বোথ সাইড যদি স্কোয়ার করি পাওয়ার সেইভাবে চেঞ্জ হবে সেই অনুপাতে। ওকে, তাহলে এখানে যেহেতু সমান ছিল তাহলে এখানে হবে কত, কোন অপশনটা ঠিক হচ্ছে আমাদের? ডি। তাহলে অপশন ডি হবে কি বলো, কারেক্ট। বুঝতে পেরেছো তো? নেক্সট কোশ্চেন কি রয়েছে, এক রেডিয়ানে পরিমিত কোণটি হবে একটি, আমরা এটা তো জানি যে সূক্ষ্ম কোণ হয়, কোথায় আছে দেখো, এই কি হয়, তাহলে অপশন এ হবে কারেক্ট। এক রেডিয়ানকে আমরা ওগুলোতে পরিমিত কোণে করলে কি হয়, ওটা সূক্ষ্ম কোণই হবে। নেক্সট কি রয়েছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, এটা দেখো, এটা বুঝছি। বলেছে √125, সেখান থেকে আমরা বাদ দেবো কত বলো, √5। 125কে যদি আমরা স্কোয়ার রুট বের করি ওখান থেকে কি কি বেরোবে দেখো, 125 মানে 3টে 5-এর গুণ, দেখো অর্থাৎ 3টে 5-এর গুণ মাইনাস কত বলো, √5। এবার স্কোয়ার রুট করলে কি হয়, দুটো 5 থেকে একটা 5 বেরোবে, 5 √5 মাইনাস কত বলো, √5 ইকুয়ালস, এখানে দেখো √5 এর সামনে কত রয়েছে, 5, তাহলে এখানে √5 কটা রয়েছে, 5টা। এখানে √5 এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এখানে √5 রয়েছে 5টা, সেখান থেকে একটা √5 বাদ দিলে কত হবে, 4টে √5, তাহলে আমাদের এখানে কত হবে, 4√5। মূলত অমূলত সংখ্যা আকারে যদি থাকে আমাদের মনে রাখবে, যদি একই রকম সংখ্যা থাকে রুটের মধ্যে, মানে অমূলত সংখ্যাগুলো যদি একই থাকে, তাদের সামনে যেগুলো থাকে সহগগুলো, সহগ বলতে ওই সামনে যে 5√5 মানে 5টা √5, এখানে যদি 2 থাকতো তাহলে দুটো √5, আমাদের বিয়োগ করতাম মূলত সংখ্যাগুলোকে, 5 - 1, এবার এখানে হয়েছে দেখো 5 - 1 4, ভেতরেগুলোকে বিয়োগ হবে না, তাহলে এটা কত, 4√5 দেখো এখানে অপশানে আমাদের এইভাবে দেওয়া নেই, সব রুটের মধ্যে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি অমূলত সংখ্যায় সাজাই তাহলে কি হবে, দেখো এখানে 4 বেরিয়েছে, দুটো 4 যদি স্কোয়ার রুটের মধ্যে, এখানে দেখো দুটো 5 ছিল বলে বাইরে বেরিয়েছে একটা 5, কিন্তু একটা 5 বাইরে থাকলে ভেতরে গেলে কটা, দুটো 5 হবে। সেম এখানে বলো একটা 4 রয়েছে, এই 4 যখন রুটের মধ্যে নিয়ে যাব কটা 4 হবে বলো, ঠিক করে বলো, দুটো বাইরে একটা 5 থাকলে ভেতরে দুটো 5 হয়, এখানে একইভাবে বাইরে একটা 4 রয়েছে, ভেতরে গেলে দুটো 4 হবে, তাহলে 4 × 4 × কত, 5, তাহলে কত হবে, 16 × 5 মানে 80, √80। দেখো অপশান এ তে কারেক্ট অ্যান্সার রয়েছে, অপশান এ হচ্ছে কি বলতো, কারেক্ট অ্যান্সার। তাহলে এমসিকিউ শেষ হলো। এবার কি রয়েছে, শূন্যস্থান পূরণে কি রয়েছে দেখো, ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য ও বিপরীত ঋণাত্মক মানে বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ দুটো বীজের মধ্যে একটা বীজ কত হবে বলো, একটা যদি আমরা আলফা ধরি আর একটা হচ্ছে অনন্য মানে কত, 1/α, কিন্তু এটা হবে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে ওটা কত হয়ে যাবে বলো, -1/α। বুঝতে পেরেছো? দুটো একটা যদি বলতো, আগে করিয়েছিলাম অঙ্কগুলো, যে একটা বীজ আর একটা বীজের অনন্য হলে কি বলতো, অনন্য মানে তাদের গুণফল যেন 1 আসে, একটা আলফা হলে আর একটা 1/α হলে গুণফল 1 আসতো, কিন্তু এখানে বলেছে বিপরীতটা হচ্ছে ঋণাত্মক চিহ্নযুক্ত, তাহলে একটা আলফা হলে একটা হচ্ছে -1/α। আর একটা ফর্মুলা শিখেছিলাম যে দুটো বীজের গুণফল সমান কি হয়, কনস্ট্যান্ট রাশি বাই x² এর সহগ অর্থাৎ c/a, তাহলে এখানে দুটো বীজের গুণফল যদি লিখি, আলফা ইন্টু কত হবে, -1/α ইকুয়ালস টু কত হবে বলো, c/a, এই একই ফর্মুলাটা দেওয়া আছে এখানে, অর্থাৎ সেই দ্বিঘাত সমীকরণটা যে দেওয়া আছে যেখান থেকে আমরা ফর্মুলা সাজিয়েছিলাম, ax² + bx + c, অন্য কিছু থাকলে সেটা দেখতাম, এটাই রয়েছে। তাহলে আলফা আলফা কেটে দাও, দ্যাট ইমপ্লাইজ -1 ইকুয়ালস টু কত বলো, c/a, দ্যাট ইমপ্লাইজ কোনাকুনি গুণ করলে কি হবে, c ইকুয়ালস টু -a, দেখো এর নিচে কিছু নেই মানে কত 1 রয়েছে, এটা গুণ করে দাও, c ইকুয়ালস টু কত, -a, দ্যাট ইমপ্লাইজ কি চেয়েছিল, a + c কত, এটাকে এইদিকে নিয়ে নাও, প্লাসে চলে আসবে, a + c ইকুয়ালস টু কত হচ্ছে 0, তাহলে এখানে কত অ্যান্সার হবে বলো, 0 হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট রয়েছে কি, অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, এটা তো সবাই জানি আমরা, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এক সমকোণ, তাহলে এটাকে এর অ্যান্সার কি হয়ে যাবে বলো, 90 ডিগ্রি লিখতে পারো বা এক সমকোণ লিখতে পারো,
এক সমকোণ, অথবা কত ডিগ্রি লিখতে পারো, 90 ডিগ্রি। এবার দেখো এটা হলো দুয়েরটা, তিনের অ্যান্সার কি রয়েছে, √5 মাইনাস √3 মাইনাস 5, √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী কি? কনজুগেট তো আগে থেকে শিখে রেখেছো তোমরা, যে √3 মাইনাস 5 এর অনুবন্ধী বের করতে হলে অনুবন্ধী করণী কত হবে বলো? কি হয় বলো? তোমাদের করিয়েছি আগে, কিন্তু বলেছিলাম অমূলত সংখ্যা যেগুলো থাকবে অর্থাৎ রুট যেগুলো থাকবে তার সামনে শুধু চিহ্নটা চেঞ্জ হবে, এখানে নয়, ভুলেও লিখবে না কিন্তু, √3 প্লাস 5 লিখবে না, কি লিখবে বলো, মাইনাস √3 মাইনাস 5, মাইনাস 5 ছিল আর √3 সামনে যা চিহ্ন ছিল সেটাকে চেঞ্জ করেছি, তাহলে কত হবে বলো, মাইনাস √3 মাইনাস 5। ওকে, 3 হলো। 4-এ কি রয়েছে দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, এটাও আমরা জানি, কি বলতো, কেন্দ্রীয় প্রবণতার মাপক হয়, তোমাদের বইয়ের কোশ্চেন এগুলো। কি হয়ে যাবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এখানে আরেকটা কোশ্চেন রয়েছে দেখো, 5-এরটা কি রয়েছে, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয় তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়। আমরা যখন হাইট এন্ড ডিস্টেন্স তোমাদের চ্যাপ্টার যেটা রয়েছে, কত তাক বলো, ভি, দেখো এইভাবে আমরা শিখেছিলাম হাইট এন্ড ডিস্টেন্সে, যখন কি বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়। দেখো এটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে নিই, এইভাবে ছবিগুলো ছিল না, দেখো সবসময় মনে রাখবে যখন কোণটা শোয়ানো থাকবে সেই কোণটা ছোট হয়, যখন একটা সিঁড়িকে ধরো আমরা যখন কোনো ইয়েতে ওয়ালে যখন লাগাবো কিভাবে বলতো, যখন আমরা এরকম সোজা করে এইভাবে রাখবো তখন যে কোণ হবে, আমি যদি একটু নুয়ে দেই তখন নততলে যদি আরেকটু নত করে দেই তাহলে কি হয় বলতো, এই কোণটা ছোট হয়ে যায়। তাহলে এখানে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, যখন তুমি এটাকে আরেকটু সরিয়ে আনছো তখন এইখানে যে কোণটা হবে কত বলো, 60 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে বলো, 60 ডিগ্রি। এবার যখন 30 ডিগ্রি ছিল, এটা যদি আমাদের কি বলেছিল একটা সূর্যের, এটা যদি কোনো একটা পোস্ট বা কোনো গাছ যদি হয় তার ছায়াটা কোনটা, এইটা নিচেরটা পুরোটা, যখন 30 ডিগ্রি কোণে ছিল ছায়াটা যতটা ছিল, যখন 60 ডিগ্রি কোণে চলে আসবে ছায়াটা কমে গেছে। দেখো এখানে বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যখন 60 ডিগ্রি হয়, 30 থেকে বেড়ে যখন 60 ডিগ্রি হয়েছে তখন ছায়া দৈর্ঘ্য কি হয়েছে, কমেছে, তাহলে কি হবে বলতো, হ্রাস পেয়েছে। তাহলে অ্যান্সার কি হবে, ওখানে লিখে দিবে হ্রাস। ওকে, এটা কি হবে, হ্রাস পেয়েছে। 6-এ কি রয়েছে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলকে ও চোঙের আয়তন কি? সর্বদা তুমি একটা গোলককে গলিয়ে চোঙ করো, শঙ্কু করো, যাই তৈরি করো না কেন, তাদের মধ্যে একটা জিনিস পরিবর্তন হয় না, সেটা কি বলতো, আয়তন। কারণ আয়তনে একটা ধরো লোহার একটা বড় বল ছিল, সেটা ছোট ছোট বলে তৈরি করবে অনেকগুলো, তাহলে সবগুলো ওই যে লোহার বল যতটা আয়তনে ছিল ছোট ছোট বলের সবগুলো সমষ্টি কি হবে, একই হবে। এখানে সেই রকম, অর্থাৎ বড় জিনিসকে গলালেও সেই তো আয়তন তো সর্বদা একই থাকে না। তাহলে এখানে বলেছিল একটি নিরেট গোলকে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, গোলকে গলিয়ে চোঙ তৈরি করেছে, দুজনের আয়তন বলেছিল, তাহলে এদের আয়তন কি হবে বলতো, সমানই হবে। তাহলে এখানে অপশানে, তাহলে এখানে কি বলবে, অ্যান্সার কি হবে, সমান। বুঝতে পেরেছো? চলো নেক্সট রয়েছে ট্রু ফলস রয়েছে। দেখো ট্রু ফলসে 1 নম্বরে রয়েছে, যদি দুটি সংখ্যার অনুপাত বলেছে কত, 2:3, সংখ্যা দুটি গসাগু বলেছে 7, তাহলে সংখ্যা দুটি কি কি, 14 আর 21, এটা ট্রু না ফলস হবে দেখতে বলেছে। আমরা যদি দুটো সংখ্যার অনুপাতে থাকে, সংখ্যা দুটি অনুপাতে থাকলে কি হয় বলতো, আমরা ধরে নিই যে সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে কি 3x, এখানে ধরে নেব, ধরি একটা বলো 2x ও কি হয়ে যাবে 3x। ওকে, একটা হচ্ছে 2x 3x, এদের গসাগু বলেছে। এবার ঠিক করে বলো গসাগু কত হবে। x হচ্ছে যে কোনো চলরাশি, আমরা যদি চলরাশি সেম আছে ওই চলরাশিকে বাদ দেবো, কারণ কমন অংশটাই গসাগু মানে কমন অংশ আছে।
2 আর 3-এর মধ্যে কমন কত, অর্থাৎ 2 আর 3-এর গসাগু কত হবে? ওদের গুণনীয়কের মধ্যে কমন আসছে কি বলো তো 1, তাহলে একটা 1 থাকবে, আর এক্স তো দুটোতে রয়েছে মানে এক্স, অর্থাৎ এদের গসাগু কত হবে বলো তো? এক্স। হয়েছে? এবার গসাগু কত বলেছিল? 7। তাহলে দেয়ারফর এক্স ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাচ্ছে বলো? 7। তাহলে সংখ্যা দুটি চেয়েছিল, প্রথম সংখ্যা কত হবে বলো? সংখ্যা দুটি কি কি ধরেছিলাম আমরা বলো? প্রথম সংখ্যা হচ্ছে কি 2x, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় কত বসাবো? 7, মানে 14। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে বলো? দ্বিতীয়টা কি লেখা ছিল বলো? 3x, তাহলে 3 ইন্টু 7 মানে 21, 3 ইন্টু 7 ইকুয়ালস টু 21। তাহলে আমাদের সংখ্যাগুলো বেরোচ্ছে কি বলো? 14, 21। কত দেওয়া ছিল? 14, 21। তাহলে এটা হবে কি? ট্রু। তাহলে এটা কি হয়ে যাবে বলো? ট্রু। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণ বীজদ্বয় বাস্তব হবে। এটা তো প্রথম থেকেই তোমরা শিখে আসছো, বাস্তব হতে হলে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac কে কি হতে হবে? গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখানে নিরূপক কত হবে বলো? এটা যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0-র সঙ্গে তুলনা করে দেই, তাহলে এখানে এ ইকুয়ালস টু কত পাচ্ছি বলো? কিছু নেই, 1, বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু 1। নিরূপক কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ -3। দেখো লেস দেন 0, -3 কি হবে? লেস দেন 0। তাহলে এটা কাল্পনিক হচ্ছে, বাস্তব হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। ওকে, এটা তাহলে কি অ্যান্সার হবে বলো? ফলস। কারণ গ্রেটার দেন হলেও বাস্তব হয়, ইকুয়ালস টু হলেও বাস্তব হয়। ওই জন্য বাস্তব হতে হলে আমি আগে বলে দিয়েছিলাম তোমাদের, বাস্তব হতে হলে গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, আর কাল্পনিক বা অবাস্তব হতে হলে লেস দেন 0। যেহেতু এটা লেস দেন 0 তাহলে কাল্পনিক, তাহলে বাস্তব নয়, ওই জন্য এটা ফলস হয়ে যাবে। চলো নেক্সট রয়েছে একটি ঘনকের প্রতিটি ধার মানে কি বলো? বাহু। ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম আয়তনের 4 গুণ হবে। ট্রু অর ফলস? আমরা ফার্স্টে যদি ধরে নিই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নাও, একক কিছু আছে, এককই লিখো, এ একক। তাহলে বলেছিল বাহুকে চেঞ্জ করেছিল, দ্বিগুণ করেছিল, তাহলে আয়তন চেয়েছিল, তাহলে প্রথমে ঘনকের আয়তন কত হবে? যখন বাহু দৈর্ঘ্য ছিল কত? এ, তখন আয়তন কি হয়? ঘনকের আয়তন সূত্র কি হয়? এ কিউব, বাহু কিউব। তাহলে কত হয়ে যাবে? এ কিউব ঘন একক। এখন কি করেছে দেখো, ঘনকের বাহুকে কি করেছে দেখো? দ্বিগুণ করেছে। তাহলে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? কত হবে বলো? দ্বিগুণ করা মানে কি হয়? 2a হয়ে যাবে, কারণ ফার্স্টে ছিল কত? a, এখন তাহলে কত হয়ে যাবে? দ্বিগুণ 2a। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে বলো? 2a একক। তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তন বাহু কিউব, বাহু মানে 2a, তাহলে 2a হোল কিউব কি হবে? ঘন একক। 2a 2 কিউব করলে 8, তাহলে 8 ইন্টু a কিউব। বলো ফার্স্টে আমাদের ছিল কত? এখানে ভালো করে দেখো, a কিউব ছিল, এখন হয়েছে 8 ইন্টু a কিউব। তাহলে যদি বাহু দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করি, তাহলে তার আয়তন 8 গুণ হয়ে গেছে। আমাদের বলেছিল এখানে কত? 4 গুণ। তাহলে এটাও কি হয়ে যাবে বলো? ফলস। তাহলে 3 নম্বরও ফলস হচ্ছে। 4-এ কি রয়েছে? এ বি অনুপাত সি স্কোয়ার। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? এ বি অনুপাত সি স্কোয়ার, বি সি অনুপাত কত বলো? এ স্কোয়ার। আর কি দেওয়া রয়েছে দেখো এখানে? সি এ অনুপাত কত? বি স্কোয়ার। তাহলে সি এ অনুপাত কত? বি স্কোয়ার। এর যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত মানে কি? এগুলোকে প্রথম পদ বলা হয়, এগুলোকে কি বলা হয়? উত্তর পদ বলা হয়। তাহলে যৌগিক গড় বের করতে হলে কি হয়? সরি, যৌগিক অনুপাত, গড় নয়, অনুপাত।
তাহলে এগুলোকে কি বলা হয়, প্রথম পদ মানে পূর্ব পদ, আর এগুলোকে কি বলা হয় উত্তর পদ। পূর্ব পদের গুণ করে দিবে। পূর্ব পদগুলো কি রয়েছে দেখো, এ বি অনুপাত বি সি অনুপাত কত দেখো সি এ, এগুলো কি বলো পূর্ব পদ। উত্তর পদ অর্থাৎ সেকেন্ডে যেগুলো রয়েছে সেগুলোকে উত্তর পদ বলি। সেগুলো কি আছে, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সেগুলো মাল্টিপল হয়ে যাবে, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু কত বলো বি স্কোয়ার। এখানে দেখো, এখানে একটা এ এখানে একটা এ, তাহলে দুটো এ এ স্কোয়ার, একটা বি দুটো বি বি স্কোয়ার, এখানে একটা সি এখানে একটা সি, তাহলে দুটো সি কত হবে সি স্কোয়ার। তাহলে এগুলো কি হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার অনুপাত কি রয়েছে, এখানেও সেই রয়েছে দেখো সাজিয়ে নাও, গুণ তো রয়েছিল না, এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু কত সি স্কোয়ার। তাহলে এখানে সেম রয়েছে, কাটাকাটি হলে কি হবে বলো তো 1 অনুপাত 1, এখানে এটাই বলেছিল, তাহলে এটা কি হয়ে যাবে ট্রু, তাহলে এটা সত্য হচ্ছে। হয়েছে। নেক্সট চলো, নেক্সট কি রয়েছে, এগুলো করবে কিন্তু তোমরা নিজেরা। এবার কমন চলে আসবে, দেখবে অনেকগুলো কমন আছে। আগে যেগুলো করেছিলে সেই ভিডিওগুলো না দেখলে আগে করে রাখবে, ওইগুলো ভিডিওগুলো দেখে রাখবে, তারপর এগুলো করবে, দেখবে অনেক কমন পেয়ে যাবে। আমি বলেছিলাম এখানে দেখবে এই পেজেই দেখবে তোমাদের অনেকগুলো কমন আসছে আগে যেগুলো করেছো তোমরা। 5 কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতায়, অর্থাৎ তোমাকে ব্যাসার্ধ বলে দিয়েছে চোঙের, লিখে নাও চোঙের ব্যাসার্ধ কত বলেছে বলো 2 একক, যে কোনো উচ্চতায়। তাহলে আমরা উচ্চতাকে ধরে নিব, ধরি যে কোনো বলেছে না, দেওয়া নেই, তাহলে উচ্চতাকে এইচ ধরে নাও, হাইট ধরে নাও, উচ্চতা ইকুয়ালস টু কত বলো এইচ একক। উচ্চতা যে কোনো উচ্চতার জন্য চোঙটি আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে আমি কি বলেছিলাম, আয়তন আর বক্রতলের সাংখ্যমান যখন সমান হবে চেক করতে হয় বলেছে, তাহলে আমাদের বের করব আয়তন বাই কি বলো কার চোঙে, আয়তন বাই বক্রতলের ক্ষেত্রফল। যদি এটা সমান হয় মানে 1 অনুপাত যদি 1 হয় তাহলে সমান হয়ে যাবে, অর্থাৎ এদিকে ভ্যালু কত দেখাতে হবে 1, বক্রতলে কত বলো ক্ষেত্রফল। চোঙের আয়তনের সূত্র কি হয় বলো, পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল হলে 2 পাই আর এইচ, সমগ্রতল হলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আমাদের আয়তন বলেছিল, তাহলে পাই আর স্কোয়ার, এখানে আর কত বলো 2, তাহলে এখানে লিখবো কত 2 স্কোয়ার ইন্টু এইচ মানে কত ধরেছিলাম এইচ। দেখো চোঙের আয়তনে হলো, এটা চোঙের ক্ষেত্রে বলেছিল, ওই জন্য আয়তন কত হলো 2 ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার ইন্টু এইচ মানে পাই আর স্কোয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রে বলে কি হয় 2 পাই আর এইচ, আর এই জায়গায় আমরা 2 বসাবো, 2 পাই 2 এইচ। কাটাকাটি করো, দেখো এইচ এইচ কেটে যাবে, পাই পাই কেটে যাবে, একটা 2 এটা স্কোয়ার কাটলো আর একটা 2 কেটে যাবে, দেখো 2 দুগুণে 4 2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আয়তন ইকুয়ালস টু কি হচ্ছে বলো বক্রতলের ক্ষেত্রফল, ওইদিকে 1 বেরিয়েছে, তাহলে এটা গুণ হয়ে গেলে 1 এর সঙ্গে গুণ হলে ওটাই হবে, তাহলে এটা কি হবে বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এটা কি হবে ট্রু, এটা হয়ে গেল কি ট্রু। নেক্সট কি রয়েছে 3, 14, 18, 25 তথ্যের মধ্যমা। মধ্যমা বের করতে হলে আমাদের কি বলেছিলাম, ক্রমবর্ধিত, অর্থাৎ ছোট থেকে বড় আকারে তোমাকে সাজাতে হবে ক্রমবর্ধমান আকারে। তারপরে আমরা দেখব ফার্স্টে ছোট কত 3 রয়েছে, দেখো 3 কমা কত হয়েছে 5, 14, 18, 20, এটা তো 3, 5, 14, 18, 20। ওকে, এখানে মধ্যমা বের করার ফর্মুলা কি শিখেছিলাম, এন ধরতাম না, এন যুগ্ম কি অযুগ্ম হবে। এখানে দেখো 5টা সংখ্যা রয়েছে, এন ইকুয়ালস টু 5, এন ইকুয়ালস টু কি মোট যতগুলো সংখ্যা রয়েছে সেটাকে আমরা এন দ্বারা ডিফাইন করতাম। এটা এন 5 একটা অযুগ্ম না যুগ্ম সংখ্যা বলো, অবভিয়াসলি অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হলে তার মধ্যমা বের করতে হলে কি করতে হবে বলো, মধ্যমা সমান হয় অযুগ্ম হলে n প্লাস 1/2 তম পদ, অর্থাৎ এখানে 5 প্লাস 1/2 6/2 মানে 3 তম পদ,
3 নয়, 3তম পদ অর্থাৎ তৃতীয় পদ। এগুলো সাজানোর পরে তৃতীয় পদ কত হচ্ছে 14, তাহলে এখানে কত হবে বলো 14, কিন্তু এখানে দেওয়া আছে কত 18, তাহলে এটাও ফলস। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট শেষ 1 নম্বরে যেগুলো ছিল সেগুলো শেষ হলো। তোমরা এই যে ক্লাস করছো তার পিডিএফগুলো কোথায় পাবে বলেছিলাম, যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে দেখো, বং মিস্ট্রি স্কুল বলে যেটা রয়েছে, তোমরা আগে তো দেখেছো বং মিস্ট্রি স্কুল। দেখো তোমরা এই লিঙ্কটা কি হয় ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা বলি, যে ক্লাসগুলো আমাদের হচ্ছে সেই ক্লাসগুলো কি করবে, প্লে লিস্টে যাবে, দেখবে এবিটিএস সিরিজ বলে লেখা রয়েছে, ওখান থেকে তোমরা ক্লিক করে পরপর টেস্ট পেপারগুলো করে নেবে। যতগুলো পেজ করানো হয়েছে সেগুলো করবে, নেক্সটগুলো আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, ওগুলো প্র্যাকটিস করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে পিডিএফগুলো নেওয়ার জন্য। যারা ক্লাসগুলো করছো পরে প্র্যাকটিসের সময় যদি দরকার হয় তাহলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে কী করবে বলো তো, ম্যাথগুলোকে ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, অর্থাৎ তোমাদের পার্ট 2তে যে 2 নম্বরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো এগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।